আত্মার আগলে লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব 4। আমি পাঠে আছি তাহসিন ইয়াসমিন। এনিসা বেগম আর ইমরানের বেগম আমেনা, এনামের বেগম আয়েশা আর এশা সবাই এক প্রকার ছুটে যায় এহসানের কক্ষের দিকে। গিয়ে দরজায় কড়া নাড়ে। এহসান এসে দরজা খুলে দিতেই হুড়মুড় করে সবাই কক্ষে প্রবেশ করে। এনিসা বেগম গিয়ে অচেতন মেহনুরের পাশে বসে। মেহনুরের এমন অবস্থা দেখে এনিসা বেগম রেগে ছেলের দিকে তাকিয়ে বলে, বিয়ে করেছিস বলে মাথা খেয়ে নিয়েছিস, তাই না? এখন যা ইচ্ছে তাই করবি, মেরে ফেলবি পরের মেয়ে। কি করে পারলি এমন অবস্থা করতে ওর? এহসান মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ও পরের মেয়ে আগে ছিল, এখন ও আমার আপন অর্ধাঙ্গিনী। আর রইল এমন অবস্থার কথা, এটার জন্য সে নিজেই দায়ী। পালাতে যাচ্ছিল ফাঁকি দিয়ে। আর তোমরা কোথায় ছিলে শুনি? আজ তো একটা মানুষ এত বড় মহল থেকে বেরিয়ে গেল আর তোমরা খবরও পেলে না? নাকি ইচ্ছে করে ওকে পালাতে দিয়েছো? কোনটা শুনি? এ বলেই বেরিয়ে যেতে নাই। ফের ঘাড় ঘুরিয়ে বলে, এই অসভ্য বেয়াদবের জ্ঞান ফেরাও আগে। কিছু খাওয়াও, আমি আসছি। এ বলে বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে। নিচে এসে দেখে সোফায় ওর বাবা বসে আছে, সাথে মেজো ভাই এনাম। তাদের নিকট গিয়ে বসে বলে এহসান, আব্বা, আপনি আপনার ছোট ভাইকে ফোন দেবেন। মোস্তফা সাহেব শান্ত সুরে বললেন, কেন? এহসান নিজের চাদর ঠিক করতে করতে বলে, আর বলবেন যে উত্তরের মাঠে আসতে, যদি ওরা ওদের মেয়েকে ফেরত চায়, জমির কাগজ নিয়ে আসতে। ওদের সাথে কিছু বোঝাপড়া বাকি আছে এখনো। এনাম এতে বলে ওঠে, কি হয়েছে তোর? উল্টাপাল্টা বলছিস কেন? তুই এখন ওকে বিয়ে করে আবার ফেরত দিবি? পাগল হয়ে গেছিস? এহসান আলতো হেসে বলে, পাগলামি হইনি, পাগল করবো আমি ওদের। আব্বা, আপনাকে যা বললাম শুধু এতটুকু করুন। এদিকে মেহনুরের জ্ঞান ফিরে আসে, কিন্তু মেহনুর একদম নিস্তেজ হয়ে গেছে, শুধু অঝরে কাঁদছে। এনিসা বেগমকে জাপটে জড়িয়ে ধরছে বারবার। এনিসা বেগম মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এতে কিছুই হচ্ছে না। তখনই আবারও এহসান কক্ষে আসে। এসে মেহনুরকে সজ্ঞানে দেখে স্বস্তি পায়। অতঃপর গভীর গলায় বলে, আম্মা, সবাইকে সকালের খাবার দিতে হবে, তোমরা কি ভুলে গেছো? এ কথাই সবাই বুঝে যান এহসান তাদের এখান থেকে যেতে বলছে। কিন্তু মেহনুর চিৎকার করে কান্না শুরু করে দেয়। এনিসা বেগমকে জড়িয়ে ধরে বলে, দাদু, দাদু, তুমি যাবে না, তোমার ছেলে আমায় মেরে ফেলবে, দাদু, যাবে না তুমি। এনিসা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিছু করবে না তোর সাথে এহসান, আর আমায় যেতে দে, সবাইকে নাস্তা দিতে হবে। অনেক কষ্টে এনিসা বেগম নিজেকে মেহনুরের কাছ থেকে ছাড়িয়ে সবাইকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান। ওরা যেতেই এহসান ঠাস করে কক্ষের দরজা লাগিয়ে দেয়। এমন পরিস্থিতি দেখে মেহনুরের ভয়ে দ্বিগুণ বেড়ে যায়। এহসান ওর দিকে ক্রমশ এগিয়ে আসছে। এক সময় এহসান মেহনুরের একদম নিকটে চলে আসে। মেহনুর ভয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে। মেহনুরকে কাঁদতে দেখে এহসান হো হো করে হেসে ওঠে আর বলে, ব্যাস, শেষ তোমার সাহস? ও হে আমার সাহসী নারী, গেল কোথায় তোমার এত সাহস? এ বলেই আরেকটু ঝুঁকে এহসান মেহনুরের দিকে। এতে মেহনুর চিৎকার করে বলে, আমার কাছে আসবেন না, আপনি একটা পাপ, আপনি অপবিত্র, একটা কলঙ্ক। এহসান মেহনুরের ঠোঁটে আলতো করে নিজের শাহাদাত আঙ্গুল রেখে ফিসফিসে বলে, হ্যাঁ, আমি পাপ, আমি অপবিত্র, আমি কলঙ্ক, কিন্তু আমার এত পাপ, এত অপবিত্র এ কলঙ্কের মাঝেও তুই আছিস তো, আমার এক পবিত্র অস্তিত্ব। মেহনুর ভয়ে কিছু বলতে পারছে না, আর না পারছে নিজের থেকে এহসানকে সরাতে। এহসান নিজেই মেহনুরের থেকে হাত সরিয়ে নেয় আর হুমকি সুরে বলে, এরপর এমন কিছু করছিস তো এই আমি আল্লাহর কসম খেয়ে বলছি তোর অস্তিত্ব এই দুনিয়া থেকে ঝেড়ে ফেলবো। মেহনুর নিজের কান্না ঠোঁট কামড়ে থামানোর চেষ্টা করে। কেন তুললে নামাই, ওভাবে ছেড়ে দিতেন, মরে যেতাম এতক্ষণ। এহসান মেহনুরের সামনে বসে। ওর গাল বেয়ে অঝোর ধারায় যে চোখের জল ঝরছে তা মুছতে মুছতে বলে, তোকে এত সহজে মরতে দেই কি করে? তোকে যে আমার দহনে তিলে তিলে পুড়ে মরতে হবে সারা জীবন। মেহনুর ঠোঁট ভেঙে কেঁদে দেয়, আমায় স্পর্শ করবেন না, স্পর্শ যে আমার জন্য এক ভয়ঙ্কর কলঙ্ক। আল্লাহর ওয়াস্তে আমায় স্পর্শ করবেন না, আমার পবিত্রতা নষ্ট করবেন না। এহসান মেহনুরের গাল আলতো করে ধরে বলে, আমার অপবিত্রতা শুধু তোমার শরীরে নয়, স্পর্শ করবে তোমার অন্তরে। এই কলঙ্কের ছোঁয়া তোমার পবিত্রতাকে করবে কলঙ্কিত। মেহনুর স্তব্ধ হয়ে যায়। মুখ মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, শুধু আঁখি দিয়ে জল গড়াচ্ছে। এহসান আবারও অতি আদলে মেহনুরের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, এত কাঁদলে হবে? তোমার যে সারা জীবন কাঁদতে হবে। মেহনুর কান্না চেপে গলায় বলে, কেন বিয়ে করেছেন? কেন আপনি আপনার পাপের সাথে আমায় জড়িয়েছেন? আচমকা এহসান মেহনুরের মাথা নিজের বলিষ্ঠ বক্ষ স্থলে জড়িয়ে ধরে আর ফিসফিসিয়ে বলে, জড়াইনি, জড়িয়ে গেছিস। তোর প্রতি অনুভূতি নিজ থেকে তৈরি হয়নি,
ভালোবাসতে চাইনি, তাও ভালোবেসে ফেলেছি। তোর মায়ায় ডুবতে চাইনি, তাও ডুবে গেছি। নিজের অজান্তেই তোকে নিজের আত্মার আগলে আঁকড়ে ফেলেছি। মেহনুর এখন বাক্যহীন। কখনো কোনো পুরুষের এতটা সংস্পর্শে আসা তো দূরের কথা, বুঝ হওয়ার পর থেকে নিজের বাড়ির পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনেও পড়েনি। অথচ আজ তাকে একজন পাপিষ্ঠ পুরুষ নিজের বক্ষস্থলে এভাবে জড়িয়ে ধরেছে। যদিও সে তার জন্য হালাল, তবে মন থেকে সে হারাম। সারা জীবন সারা শরীর বরফের ন্যায় জমে গেছে পুরুষালী স্পর্শে। ভয়ে কলিজা ফেটে যাচ্ছে, ঢোক গিলতেও পারছে না, কষ্ট হচ্ছে। এর মধ্যে এহসানের গায়ের সেই অদ্ভুত সুগন্ধি ঘ্রাণ। এত কিছুর মধ্যেও এই ঘ্রাণটা মেহনুরকে আরো অস্থির করে তুলছে। মনে হচ্ছে আরো ভালো করে নাক দিয়ে শুঁকতে এই ঘ্রাণটা কিন্তু তার কখনোই নিজের পক্ষে সম্ভব নয়। এটা করলে কিন্তু নিজের প্রতি নিজেরই ঘৃণা আসবে। এহসান অনবরত নিজের হাত দিয়ে মেহনুরের চুলে হাত বোলাচ্ছে। নিজ মন আজ এতটাই খুশি যে কি করে বলবে। বারবার আলহামদুলিল্লাহ পড়ছে মনে মনে। যে এতটা সৌভাগ্য যে নিজের প্রাণপ্রিয় স্বপ্নের নারীকে এভাবে হালালভাবে জড়িয়ে ধরার তকদির হয়েছে তার। কয় পুরুষেরই বা এমন কলঙ্কিত ভালোবাসা পূর্ণতা পায়। তাই তো এত খুশিতে একখানা কোরআন খতম মেনেছে, আর 2টা গরু কোরবানি করার নিয়ত করেছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। একটানা 5 মিনিট মেহনুরকে নিজের বক্ষস্থলে লেপ্টে রাখার পর এহসান মেহনুরকে 2 হাতের বাহুতে আলতো করে ধরে নিজের বক্ষস্থল থেকে আলাদা করে। মেহনুর যদি পারত তখনই ছিটকে দূরে সরে যেত, কিন্তু তা যে সম্ভব নয়। এহসান তার বাহু ঠিকই জড়িয়ে ধরে আছে। মেহনুর এবার আর কাঁদে না। নিজের ভিতরের দুর্বলতাকে, ভয়কে এক প্রকার চাপা দিয়ে এহসানের চোখে চোখ রাখে, কিন্তু এতেও ভিতর কাঁপছে, অন্তর তাও যথেষ্ট নরম কণ্ঠে বলে, কেন বারবার নিজের অপবিত্র স্পর্শ দ্বারা আমায় স্পর্শ করছেন? এহসান মৃদু হেসে ডান হাতে মেহনুরের গাল স্পর্শ করে বলে, বলেছি তো একবার আমার অপবিত্র স্পর্শ তোর পবিত্রতাকে আলিঙ্গন করবে 1000 বার। তখনই এশা দরজার বাইরে থেকে ডাক দেয়। এহসান গিয়ে দরজা খুলে দিলে এশা এহসানের হাতে একটা প্লেট ধরিয়ে দেয়, যাতে 1 বাটি স্যুপ আর কিছু ফল ছিল। এশা বলে, এগুলো মেহনুরের। এহসান বলে, হুঁ, তুই যা। এশা চলে যায়। এহসান খাবার নিয়ে মেহনুরের সামনে এসে বসে বলে, তাড়াতাড়ি খেয়ে নে, তোকে তোর বাপ চাচার সাথে দেখা করতে যেতে হবে। মেহনুর এমন কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, বাচ্চা না আমি। এহসান গম্ভীর গলায় বলে, জানি তুই বাচ্চা না, আমার ভবিষ্যৎ বাচ্চার মা। এটা বলতে হবে না। মেহনুর ঘৃণার চোখে তাকিয়ে বলে, একটুও লজ্জা করে না? একটুও করে না এমন বাণী মুখে উচ্চারণ করতে? এহসান 1 চামচ স্যুপ বাটি থেকে নিতে নিতে বলে, না, লজ্জা করে না। আগেই তো বলেছি, কাপুরুষদের বউয়ের সামনে লজ্জা করে, পুরুষদের না। মেহনুর দাঁত চেপে কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই এহসান মেহনুরের মুখে স্যুপের চামচ ঢুকিয়ে দেয় আর হুমকির সুরে বলে, আমি মজার মানুষ নই, তাই মজা করছি না। সত্যি তোকে তোর বাপ চাচার সাথে দেখা করতে যেতে হবে, তাই চুপচাপ খেয়ে নে। মেহনুর চুপচাপ খেয়ে নেয়। সত্যি বলতে সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই চুপচাপ এহসান মুখে যা দিচ্ছে তাই বিষ মনে করে খেয়ে নেয়। খাওয়া শেষ হলেই দরজায় আবারও কড়া নাড়িয়ে এহসান হালকা করে দরজা খুলল। দেখলো হাসিব এসেছে। তার বাম হাত হাসিব। হাসিব এসে বলল, ভাইজান, উত্তর মাঠে আপনার জন্য ছোট তালুকদার আর তার ছেলে নাতিরা অপেক্ষা করছে। এহসান মুচকি হেসে বলে, তুই গাড়ি বের কর, আমি আসছি। বলে দরজা লাগিয়ে মেহনুরের দিকে তাকায় আর বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, যেতে হবে। মেহনুর সোজা উত্তর দেয়, মেরে ফেলবেন নিয়ে আমায়? এহসান কাবার থেকে নিজের পিস্তল পাঞ্জাবি পকেটে রেখে বলে, বাপ চাচার মুখ সারা জীবনের মধ্যে যদি দেখতে চাস একবার তো চল, নয়তো আর সুযোগ পাবি না। বলে কেবিনেট থেকে একটা প্যাকেট ছুঁড়ে মারে মেহনুরের দিকে আর বলে, তাড়াতাড়ি বোরখা পরে রেডি হয়ে নে। মেহনুর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অতঃপর বোরখা পরে হিজাব নিকাব এক প্রকার নিজের সম্পূর্ণ ঢেকে মাথা থেকে পা অব্দি ঢেকে নেয়। এহসান মেহনুরের হাত ধরে বেরিয়ে যায় কক্ষ থেকে। আর মেহনুর কলিজার বারবার ফেটে যাচ্ছে। এই মনে হচ্ছে সে মুক্তি হবে, আবার এই মনে হচ্ছে তা কখনো সম্ভব নয়। এহসান নিচে এসে তার মাকে ডেকে বলে, আম্মা, আম্মা। এনিসা বেগম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে আসে। তিনি জানেন যে এখন তার ছেলে উত্তর মাঠে যাচ্ছে। এহসানকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে, যাচ্ছ তো বাবা, যাও, তবে মাথায় রেখো কোনো মায়ের বুক যাতে খালি না হয়। এহসান উত্তর দেয়, ইনশাআল্লাহ, আশা করি এমন কিছু হবে না। বলে মাকে আর বাবাকে সালাম দিয়ে সদর দরজা পার করে। গেটে অতিক্রম করতে মেহনুরের চোখ তাক লেগে যায়। এক সারিতে পুরো 10টা গাড়ি। এহসান মাঝখানে একটা গাড়িতে ওকে নিয়ে প্রবেশ করে। অতঃপর গন্তব্য হয় উত্তর মাঠ। এই মাঠ শুধু মাঠ নয়, একটা যুদ্ধক্ষেত্র। এই মাঠের মাটি যে কত রক্ত খেয়েছে, কত মানুষের মাংস নিজের বুকে চেপে ধরেছে তা অজানা।
এই মাঠে যে কত রক্তের ইতিহাসের সাক্ষী তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই তো মেহেনুরের কলিজা বেরিয়ে আসার উপক্রম। 10 মিনিট পর উত্তরের বিশাল মাঠে গাড়িগুলো থামে। সামনের গাড়ি থেকে কালো পোশাক পরা 20 জন মতো গার্ড বেরিয়ে আসে। অতঃপর পিছনের গাড়িগুলো থেকে এহসানের লোকেরা যারা সাধারণ পোশাক পরা, তবে এক একজন শিকারীর চেয়েও ভয়ঙ্কর। তারপর এহসানের গাড়ির দরজা খুলে দেয় হাসিব। কোনো রকম তাড়াহুড়ো না করে এহসান গাড়ি থেকে নিজের 2 পা মাটিতে রাখে। তারপর গলা ঝুলে থাকা চাদরখানা কাঁধে ফেলে মেহেনুরের দিকে হাত বাড়ায়। ভয়ে মেহেনুরের সারা শরীর অসাড় হয়ে যাচ্ছে, হাত কাঁপছে এই কলঙ্কিত হাতে হাত রাখতে। তবে উপায় যে নেই। এহসানের হাতে হাত রেখে এহসান তাকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমেই মেহেনুরের চোখে চোখ পড়ে কিছুটা দূরে, নিজের আপনজনদের দিকে। কিছুটা দূরে ওর বাবা আর 6 চাচা সহ একজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের পিছনে আরও অনেক লোক রয়েছে। এহসান ধীরে ধীরে মেহেনুরের হাত ধরে এগিয়ে যায় তাদের দিকে। এক পর্যায়ে এসে দাঁড়ায়। মেহেনুরের মেজো চাচা কিছু বলতে যাবে, কিন্তু মেহেনুরের বাবা তাকে হাত দিয়ে থামিয়ে নিজে এহসানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোদের জমির ভাগ তোরা নিয়ে নে, আর আমার মেয়েকে আমায় দিয়ে দে। এই নে দলিল। এই বলে দলিল এগিয়ে দেন এহসানের কাছে। এহসান মেহেনুরের হাত ছেড়ে দলিল হাতে নেয়। সময় এক নজরে দলিল পরখ করে নেয়। এদিকে মেহেনুরের ঘৃণায় গা ঘিনঘিন করছে যে এতজন পুরুষের মাঝে সে দাঁড়িয়ে আছে। ঘৃণায় চোখ ভিজে আসছে। তখনই এহসান মেহেনুরের বাবার মুখে উক্ত দলিল ছুঁড়ে মারে। এতে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবেশ। মেহেনুর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তার আব্বা যে তার দুনিয়া, আর সেই আব্বাকে এত বড় অপমান করা হলো। তার জন্য কন্যা হিসেবে লজ্জিত সে, মেয়ে নামের কলঙ্ক সে। এহসান তাচ্ছিল্য করে বলে, তোদের দলিল তোরা নে, তোদের জমি তোরা নে। চুক্তিতে রাজি হওয়ার সময় মনে ছিল না এর পরিণতির কথা? কাপুরুষের দল। মেহেনুরের বাবা নিজেকে যথাযথ শান্ত রেখে বলে, আমার মেয়েকে ছেড়ে দে এহসান। এহসান মেহেনুরের হাত শক্ত করে ধরে ওদের সামনে তুলে ধরে আর বলে, এই হাত ধরেছি তো আর কখনো ছাড়বো না। তোদের মেয়ে এখন তোদের নয়, এখন শুধু আমার। আর এ কথা ভালো করে শুনে রাখ, যদি আর তোরা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করিস, খোদার কসম বলছি, তোদের পরিবারের একটা প্রাণও থাকবে না। তখনই সেই অচেনা পুরুষ বলে উঠল, যা ইচ্ছে তাই নাকি? দেশে কি আইন কানুন বলতে কিছু আছে না নেই? আমিও দেখি কে আমার হবু স্ত্রীকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। এ কথা শুনে মেহেনুরের মনে পড়ে, তাহলে এই সেই রায়ান যার সাথে আগামী শনিবার তার আকদ হওয়ার কথা ছিল।